চন্দন চ্যাটার্জি বহুদিন ধরে ডিএ আন্দোলন করছেন। আসি স্যার, আবার আসি পঙ্কজ স্যার, আমি প্রত্যেকের কাছে আবার আসবো। চন্দন চ্যাটার্জির কাছে আমার প্রশ্ন, আপনাদের ডিএ এর জন্য লড়াই করতে হয়, মমতা বন্দ্যোপাধ্যায় তো 4% বাড়িয়ে দিলেন বাজেটে। এই বাজেটে আপনারা খুশি তো? এমনকি যারা বেকার তারাও তো 1,500 টাকা করে পাবেন স্যার। শুনলেন তো, বাজেট শুনেছেন নিশ্চয়ই। কি বলবেন আপনারা যারা আন্দোলন করছেন? চন্দন চ্যাটার্জি। আমরা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে প্রথমেই পশ্চিমবঙ্গের সমস্ত কর্মচারী মহলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই, তথা মিডিয়া হাউসকেও শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই পাশে থাকার জন্য এই লড়াইয়ে। মাননীয় মুখ্যমন্ত্রী আজকে বাজেটে 4% ঘোষণা করেছেন, এখনও 40% বাকি, যেটা নিয়ে আদালতে মামলা হয়েছে। এটা পঞ্চম বেতন কমিশনের বকেয়া, এটা ষষ্ঠতে তো উনি ডিএর বিষয়টাই তুলে দিয়েছেন ওনার অভিরূপ বাবুকে দিয়ে। পঞ্চমটাকে মেটান, তারপরে এই গল্পে আসবেন। উনি বলেছেন যে এই রায়টা উনি এখনো পড়েননি, উনি নাকি আবার এটা রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশনে যাবেন। যান, আপত্তি নেই। পশ্চিমবঙ্গের জনগণের করের টাকা খরচ না করে আপনি তো নাকি মুখ্যমন্ত্রী, আপনি তো সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন, দয়া করে রিভিউ পিটিশনটা আপনি নিজে করবেন। আরেকটা কথা বলতে চাই, এই মুখ্যমন্ত্রী এবং এই সরকারের প্রত্যেকটি নেতামন্ত্রী বলেছিল যে ডিএ অধিকার নয়, দয়ার দান। আজকে সুপ্রিম কোর্টে সেটা প্রতিষ্ঠিত হয়েছে। ডিএ কর্মচারীদের প্রাতিষ্ঠানিক অধিকার, ন্যায়সঙ্গত অধিকার, দয়ার দান নয়। তাই যেসব নেতামন্ত্রী ওই স্যান্ডো গেঞ্জি পরে আর ঘুষ নিতে যেয়ে বলেছিলেন যে কর্মচারীদের তেলা মাথায় তেল দেব না, তাদের গালে আজকে একটা সপাটে চড় দিয়েছে সুপ্রিম কোর্ট। মনে রাখবেন, 5 বছর পর লোকের দুয়ারে ভিক্ষা করতে যেতে হবে ভোট চাইতে। কর্মচারীরা 60 বছর মাথা উঁচু করে চাকরিটা করবে আর পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাবে। পশ্চিমবঙ্গের 6 লক্ষ যে শূন্য পদ, সেই 6 লক্ষ শূন্য পদের দিশা দেখাতে পারেনি বাজেটে। বাজেটে শুধুমাত্র ভাতা। পশ্চিমবঙ্গের জনগণ ভাতা চাই না, পশ্চিমবঙ্গের জনগণ চাই কর্মসংস্থান হোক, শিল্প হোক, চাকরি হোক। তারা নিজের অন্নটা নিজেরা জোগাড় করবে। কিন্তু মুখ্যমন্ত্রী চাই পশ্চিমবঙ্গের মানুষকে পঙ্গু করে রাখতে, পশ্চিমবঙ্গের মানুষকে ভাতার মধ্যে আটকে রাখতে। মানুষ আপনার ধোঁকাবাজিটা বুঝেছে। আমি উত্তরটা নিই। সৌরভ প্রিয় বাবু, আপনি শুনছেন, পশ্চিমবঙ্গের মানুষকে আপনারা পঙ্গু করে রাখতে চান, অর্থাৎ যে দলকে আপনি সমর্থন করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতার বাজেটের উত্তর দিন স্যার, যা কথা বলছেন চন্দন বাবু। আলোচনাটা খুব সুন্দরভাবে হওয়াটাই খুব ভালো। আমি বলছি যে এই যে কথাটা একটু আগে বললো, হ্যাঁ আমি এখনও বলছি যে যারা ডিএ পান তারা সরকারি কর্মচারী, তারা দুবেলা মাছ মাংস খেতে পারেন, দরকার হলে প্রতিদিন মাছ মাংস খেতে পারেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যদি 5,000 কোটি টাকা 100টা প্রকল্পের মাধ্যমে বা ভাতার মাধ্যমে গরিব মানুষের কাছে, পিছিয়ে পড়া মানুষের কাছে যদি তুলে দেয়, আমরা মনে করি এরকম তেলা মাথায় তেল আমরা বারবার দেব। বেশ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, দিয়েছে, আবার দেবে। ডিএটা পাবেন। এক মিনিট ডিএটা কোনো কৃষক পায় না, ডিএটা কোনো কৃষক পায় না। আজকে আমরা গর্বিত যে কৃষিক্ষেত্রে প্রায় 16% বাজেট বৃদ্ধি হয়েছে। আজকে আমরা চিন্তা করি গরিব মানুষদের নিয়ে, আর যারা প্রতিদিন মাছ মাংস খায় তাদের নিয়ে তো চিন্তা করার বিষয় নেই। আর কর্মসংস্থান বলতে চলে গেছে, গরিব নিয়ে ভাবেন। আপনারা কি শুধু তেলা মাথায় তেল দেন? উত্তর দিন ফিরদৌস শামীমের উত্তর। আমি আসছি সৌরভ প্রিয় বাবু, দুজনেরই অডিও আপ থাকবে, ডিবেট, ওপেন ডিবেট। ফিরদৌস শামীমের উত্তর। টাকা বেরোনোর পর ওনাকে আবার দায়িত্ব দেওয়া হয়। প্লিজ আমি একটা কথা শুধু বলতে চাই, ফিরদৌস শামীম। দেখুন, প্রথমেই বলি যে সবাই প্রতিদিন মাছ মাংস খায় না, এমন পেনশনভোগী রয়েছেন যাদের এই ওষুধের খরচা বহন করতে গিয়ে তাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এই যে আজকের রায়টি, এটি পঞ্চম বেতন কমিশনের সাপেক্ষে রোপারুল 2009-এর সাপেক্ষে রায়। এবার রোপারুল 2019-এ এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই ডিএর প্রভিশনটাই রাখেনি, কর্মচারীদের ওই দয়ার দান হিসেবে এটা প্রতিষ্ঠা করার জন্য সেই প্রভিশনটাই রাখেনি। খুব পরিষ্কার দেখুন, সপ্তম বেতন সরকার দেয় না, ভালো করে বুঝে নিন। পেনশনের কনসেপ্টটা হচ্ছে কর্মচারী সারা জীবন ধরে যেটা সঞ্চয় করেন সেটাই পেনশন। পেনশন কোনো সরকারের দান নয়, মমতা বন্দ্যোপাধ্যায় দেন না, ভালো করে বুঝে নিন। পেনশনটা একজন কর্মচারী সারা জীবন ধরে যেটা সঞ্চয় করেন সেটাই পেনশন আকারে রিটায়ার হয়ে যায়, সেটাই পান। কর্মচারীদের নিজের ক্রেডিট বলবেন না, প্রথম কথা। দ্বিতীয় কথা বলি, দেখুন আজকে বাজেট হয়েছে তো, বাজেটে আপনি ভাতার অ্যালোকেশন রেখেছেন,
জানেন তো, এই ভাতার অ্যালোকেশন করা মানে হচ্ছে স্থায়ী খরচের বৃদ্ধি ঘটানো। স্থায়ী খরচ যদি বৃদ্ধি ঘটান না, তাহলে যেটা হবে সেটা উন্নয়ন খাতে কোনো টাকা থাকবে না। ফলে কারণ আয় তো নির্দিষ্ট, আপনি স্থায়ী খরচ বাড়াচ্ছেন, আপনি বেসিক্যালি মার্কেট তৈরি করছেন। আপনি যদি স্থায়ী খরচ এবং অস্থায়ী খরচ, এই স্থায়ী খরচকে যে আপনি বৃদ্ধি ঘটান, অঙ্কনের কাছে ফিরদৌস বাবু আসছি, অঙ্কন উত্তর, অঙ্কন ভার্সেস সৌরভপ্রিয় বাবু, অঙ্কন উত্তর। চাকরির জায়গায় আমি একটা কথা বলি। আচ্ছা, আমার নাম বলেছে, এই সৌরভ দা আমার নাম বলেছে, এক সেকেন্ড, আমি একটা কথা বলি। আমি অঙ্কন একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই যে কমিটি ইন্দু মালহোত্রার নেতৃত্বে করা হয়েছে, তার মধ্যে কিন্তু সিএজি বা তার প্রতিনিধি থাকবে। সুতরাং আপনি কি করেছেন সেন্ট্রালের টাকা নিয়ে, তার কিন্তু জবাব আচ্ছা, এবার আমি বলি। আচ্ছা দেখুন, আমরা তো, আমাকে 30 সেকেন্ড সময় দাও। এবার সহজ বিষয় হলো যে একটা সরকার কাকে গুরুত্ব দেয় এটা তো বোঝা যায়। ধরুন আনন্দপুরের এই অগ্নিকাণ্ড হলো, তারপর গতকাল লক্ষ্মীকান্তপুরে পুরো বাজারটা আগুনে জ্বলে পুড়ে ধ্বংস হয়ে গেল। এর মধ্যে অগ্নি নির্বাপন ব্যবস্থাটাকে সংশোধন করা, আধুনিকীকরণ করা, এটা প্রয়োজন। একটা সরকার তার বাজেটের 0.12% বরাদ্দ রাখছে অগ্নি নির্বাপন ব্যবস্থার উন্নয়নের জন্য। আপনি শিল্প বাণিজ্য ইত্যাদির কথা বলছেন। আজকে মহারাষ্ট্রে 5,000 কোটি টাকা শিল্প খাতে ব্যয় হয় একটা সরকার। এই রাজ্যের সরকার 0.33% শিল্প আর বাণিজ্য খাতে ব্যবহার করছে। তাহলে আপনি বলুন, এই যে যখন একটা সরকারের, আপনি তো অ্যাপ্রোচ দেখতে পাবেন, যখন সে 0.33% খরচা করছে শিল্প বাণিজ্য খাতে, কোন শিল্প কোন বাণিজ্য কে পশ্চিমবঙ্গে আসবে বলুন তো? ওই যে কাশফুলের বালিশ, এইটা শিল্প হতে পারে। চপ সিঙ্গারা ভাজা, এটা শিল্প হতে পারে। কিন্তু কোন ভারী শিল্প, কোন অটোমোবাইল কারখানা কিচ্ছু আসবে না। সৌরভ দা, তোমার বাড়িতেও একটা বাচ্চা মেয়ে রয়েছে, তার ভবিষ্যৎটা কোথায়? এখানে সে কোথায় রোজগার করবে? সে কোথায় শিক্ষা পাবে? সরকারি স্কুল ভেঙে পড়ছে, সরকারি স্কুলের কাঠামো নেই, একটার পর একটা সরকারি স্কুল উঠে যাচ্ছে। তোমার ঘরের মেয়েটা কোথায় যাবে দাদা? তোমার ঘরের মেয়েটা কোথায় চাকরি করবে? একবার তো মুখে হাত রেখে বলো যে ঘরের মেয়েটা বড় হচ্ছে, সেই ঘরের মেয়েটা কোথায় পড়বে, কোথায় চাকরি করবে? চাকরি করবে না, সে লক্ষ্মীর ভান্ডার নিয়ে খুশি। তার মানে তোমার মেয়ের স্বপ্ন দেখো না তুমি চাকরি করা, ব্যবসা করো তো, ব্যবসা করো তো। এই রাজ্যে ব্যবসার ভবিষ্যৎ কোথায়? ব্যবসার ভবিষ্যৎ কোথায় এই রাজ্যে? ব্যবসার পরীক্ষা, ব্যবসা তো হবে, কাশফুলের বালিশের ব্যবসা হবে, ঝালমুড়ির ব্যবসা হবে, ঘুগনির ব্যবসা হবে, বৌমা মা ঘুগনি বানিয়ে দেবে, তাই তো সন্ময়দা? ব্যবসাও তো আছে। না কিশোর, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে পাশের রাজ্যগুলোকে দেখেও আমরা শিখি না। নবীন পটনায়ক তিনি বিজেপি সরকার চালাতেন, 57,000 কন্ট্রাকচুয়ালকে 1 লক্ষে পার্মানেন্ট করে গেছেন যাওয়ার আগে। নীতিশ কুমার 2,27,000 কন্ট্রাকচুয়াল শিক্ষক, যার মধ্যে প্যারা টিচার আছেন, তাদের পার্মানেন্ট করেছেন। সেটা হচ্ছে বিহার। অসমে একই দিনে 2 মে 2021 হেমন্ত বিশ্ব শর্মা সরকারের শপথ নিয়েছিলেন। সেই সরকার কথা দিয়েছিল 1,03 কোটির অসমে 1 লক্ষ সরকারি চাকরি দেবেন। মেলা করে 3 বছরে 1 লক্ষ কমপ্লিট চাকরি দিয়েছেন, একটা নিয়েও কোর্টে মামলা হয়নি। আর এই রাজ্যের সরকার পঙ্কজ বাবুর কথা অনুযায়ী, আমি কথাটা ধার করেই বলছি, 70 কোটি টাকা ডিএ মামলা লড়ার জন্য খরচা করলো। আচ্ছা, ওই 70 কোটি টাকা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ গুলো মেটানো যেত না? সৌরভবাবু এতক্ষণ বলছিলেন না, তেলা মাথায় তেল দেন না। কপিল সিবাল কি মনোজ সিংবি কি গরিব মানুষ? কে উত্তর দেবে এটা? কিশোর, আমি একটা কথা বলি। প্রথম কথা হচ্ছে যে আমাদের একটা কনসেপ্ট ছিল যে পড়াশোনা করে সে, গাড়ি ঘোড়া চড়ে সে, আর এই রাজ্যে পড়াশোনা করে যে গাড়ি চাপা পড়ে সে। এটা হচ্ছে এখানকার কনসেপ্ট, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আমি জানতে চাই যিনি ডিএ এবং রোপা থেকে ডিএ হাটিয়ে দেওয়ার প্রকল্প চালু করেছেন অভিরূপ সরকার, অমিত মিত্র, আর আরেকজন যিনি সচিব, যার পেনশন হয়নি, তারা রাজ্য থেকে কত বেনিফিট পান এটাও প্রকাশ করা হোক। একদম একদম। উত্তর দিন, 30 সেকেন্ড সৌরভপ্রিয়া বাবু।
দেখুন আমি একটা কথা বলি, এখানে কিছুক্ষণ আগে উনি বললেন এই যে পঙ্কজবাবু যে চলে যাওয়ার পালা এসে গেছে। আমি এই ধরনের ব্যক্তিত্বদের খুব শ্রদ্ধা করি, সম্মান করি বলে আমি ওনাকে এইসব কথাবার্তার উত্তর দিলাম না। কিন্তু আমি এটা বলি যে অমিত মিত্র বা আরেকজনকার নাম বললেন আপনি, অর্থনীতিবিদ অভিরূপ বাবু, এই অভিরূপ বাবুর মতন এনারাও কিন্তু বিশিষ্ট ব্যক্তিত্ব এবং এনারা যে অর্থনীতি নিয়ে পড়াশোনা করেন আমার মনে হয় না যে এটা আমার মাথায় এতটা ঢুকবে। তো সুতরাং যদি পঙ্কজবাবু সেরকম হতেন তাহলে পঙ্কজবাবুকে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় এই জায়গায় রাখতেন। তুমি সেই যোগ্যতার মধ্যে নেই, তাই রাখতে পারেন, কি করা যাবে? অভিরূপ সরকার নিজেরটা বলে 30 সেকেন্ড শার্প। আমি একটা কথা বলি যে এই অভিরূপ সরকার তিনি এই রূপারুল 2019 যেটার সাপেক্ষে তৈরি হয়েছে সেই ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্টটা তিনি তৈরি করেছিলেন। সেখানে তিনি তার রিপোর্টের উপর ভিত্তি করে যে রূপারুল 2019 তৈরি হয়েছে সেখানে ডিএর প্রভিশনটিই নেই। ফলে খুব পরিষ্কার রাজ্যের সরকারি কর্মচারীরা খুব পরিষ্কারভাবে জানেন যে এই মমতা বন্দ্যোপাধ্যায় তারা এই ডিএটার প্রভিশনটা না রেখে আসলে এই রাজ্যের সরকারি কর্মচারীদের তারা বঞ্চিত করতে চেয়েছেন। ফলে তাদের কাছে এই অভিরূপ সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায়ের রূপ কি সেটা খুব পরিষ্কার তাদের কাছে। এবার আর একটা কথা বলি যেটা না বললেই নয়, সেটা হচ্ছে আজকের এই সপ্তম জয়ের পরে অন্ততপক্ষে একটা জিনিস প্রতিষ্ঠা পেয়েছে যে ডিএ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সাযুজ্য রেখে দিতে হবে এবং সেটি লিগালি এনফোর্সেবল রাইট হিসেবে তাদের সময় নেই স্যার, সত্যি সময় নেই। 30 সেকেন্ড অঙ্কন একদম শার্প। না, আমি যেটা বলতে চাই যে দেখুন, একটা কথা বলা হলো যে গিগ ওয়ার্কার্সদের জন্য এই সরকার স্বাস্থ্যসাথী প্রকল্প আনছে। এই গিগ ওয়ার্কার্সদের জন্য কেন্দ্র সরকার একাধিক প্রকল্প এনেছে, অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের আওতায় তাদের জীবন বীমার সুরক্ষা থেকে শুরু করে তাদের স্বাস্থ্য বীমার সুরক্ষা এই রাজ্যের সরকার লাগু হতে দেয়নি। এই রাজ্যের সরকার এতদিন অবধি বলতো যে স্বাস্থ্যসাথী কার্ড 10 কোটি বাঙালির জন্য, তাহলে আজকে কেন আলাদাভাবে গিগ ওয়ার্কার্সদের জন্য অন্তর্ভুক্ত করা হচ্ছে? তার মানে কি 10 কোটির মধ্যে বাংলার ওই যুবক যুবতী যারা গিগ ওয়ার্কার্স ছিলেন তারা ছিলেন না? এই সরকার পুরোটাই বাজেটে ভাওতাবাজি করেছে এবছর। 10 সেকেন্ড চন্দন বাবু, একদম শেষ কমেন্ট, সময় নেই। 10 সেকেন্ড 1% ডিএ বাড়লে সাধারণ যে কর্মচারী বা শ্রমিক যারা রয়েছে তাদের 6 টাকা বাড়ে বেতন। তাহলে যদি 50% ডিএ বাড়ে সেই কর্মচারীদের বা বকেয়া ডিএটা মিটিয়ে দিলে সেই শ্রমিকদের কত টাকা বাড়বে এটা সরকারকে ভাবার জন্য অনুরোধ করব। যদি আপনি শ্রমিক দরদি হন, এখানে শেষ করতে হচ্ছে, সরকার দিয়ে দিতে পারে না, সরকার যেগুলো প্রয়োজন সেই খাতে খরচা করতে পারে না, এই ভাতার বৃষ্টি কোথা থেকে করবে? লোনও তো নিতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি না প্রতারণা, এই প্রশ্ন রেখে শেষ করছি। ফিরছি বড় ব্রেকিং নিয়ে, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।